আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। খরতাপ আর অসহ্য গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য দেশের জেলা, উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে ইস্তেস্কার বিশেষ নামাজ ও দোয়া হচ্ছে। সৃষ্টিকর্তার করুণা চেয়ে কাঁদছেন লাখো মানুষ। প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহের মধ্যেই খোলা ময়দানে এই বিশেষ প্রার্থনা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। জীবন মৃত্যুর মালিক। প্রচন্ড তাপদাহে পুড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদী তীরের কুড়িগ্রাম জেলা। প্রখর রোদ ও গরম থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার রহমত চেয়ে সকালে কুড়িগ্রাম সদর উপজেলা ঈদগাহ মাঠে কয়েকশো ধর্মপ্রাণ মুসল্লি বৃষ্টির জন্য বিশেষ এ নামাজে অংশ নেন। এ সময় পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন তারা। শত শত লোক এখানে আমরা নামাজ আদায় করলাম যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন। এই বৃষ্টিতে যেন ফসলাদি, যত গাছপালা এগুলো যেন ভালো থাকে, আল্লাহর জন্য রহমত বর্ষিত হয়। অন্যান্য নামাজের মতোই, তবে এই নামাজের সময় আমরা দাঁড়িয়ে মোনাজাত করি। নামাজ শেষে 2 রাকাত নামাজ শেষে আমরা খুতবা দেই এবং পোশাকটা আমরা উল্টাই পড়ি। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া জেলা চুয়াডাঙ্গাতেও স্বস্তির বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। জেলা টাউন হল ফুটবল মাঠে অনুষ্ঠিত এই নামাজ ও প্রার্থনায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। খরার বিপর্যয় থেকে ক্ষেতের ফসল ও জনজীবন রক্ষায় মহান আল্লাহর করুণা ভিক্ষা করেন মুসল্লিরা। এদিকে প্রচন্ড তাপ প্রবাহে অতিষ্ঠ ঝিনাইদহবাসী বৃষ্টির আশায় নামাজ আদায় করেছেন। জেলা শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য বাগেরহাটের মোংলায় নামাজ ও দোয়া হয়েছে বুধবার সকালে। মোংলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সর্বস্তরের মুসল্লিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন। সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে অংশ নেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ এলাকার ধর্মপ্রাণ হাজারো মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে বৈঠক। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসক্যাপের অধিবেশনে যোগ দিতে ব্যাংককে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। 6 দিনের এই সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। নিরঞ্জন দেবের ছবিতে থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইত তাকে অভ্যর্থনা জানান। পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার এবং 19টি গান স্যালুট। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের একটি অভিজাত লুমফিন এলাকার হোটেলে। 1972 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারের শীর্ষ পর্যায়ের এ সফর। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা, পর্যটন ও শুল্ক সম্পর্কিত সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর তাগিদ প্রবাসীদের। শেখ হাসিনা এই দেশে আসার পরে স্পেশালভাবে যে সম্মাননা করলো, এটা অভূতপূর্ব। এই রাষ্ট্রীয় সফরটা যেন একটা বড় অর্থনীতির দ্বার উন্মোচন করে। আমরা প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করি। ব্যাংককে স্ক্যাপের 80তম সম্মেলনে এসডিজি নিয়ে সরকার প্রধান কি ধরনের বার্তা দিতে পারেন তা জানান অর্থমন্ত্রী। এই সুবিধাগুলো যেন তারা পায়, এইটা আবার এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দিবে। সফরকালে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথেও দেখা করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি পর্যটন খাতে বাংলাদেশে থাই সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী দেশ থাইল্যান্ড হওয়ায় বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশ সমস্যা সমাধানের পথ খুঁজবে বলে আশা করছেন সবাই। আপেল মাহমুদ, এটিএন বাংলা,
ব্যাংকক, থাইল্যান্ড। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকট আত্মীয় বা স্বজনদের প্রার্থী না হওয়ার দলীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে ইসির দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। তবে এই সংক্রান্ত সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সময় আছে বলে জানান ওবায়দুল কাদের। মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে দল যা যার কর্মকাণ্ড বিবেচনায় ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। কাদের সময় মতো চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না, সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। একতরফা প্রহসনে নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করা সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রয়াত দুই নেতা জাফরুল হাসান ও আবুল কাশেম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপি নেতারা একথা বলেন। দমন নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে দাবি করেন দলের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করবে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করতে ভারত আবারও আশ্বাস দিয়েছে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তারই ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন তিনি। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনায় প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি। এর ক্ষতিকর প্রভাবগুলো কিভাবে মোকাবেলা করা যায় তার কৌশল নির্ধারণে জোর দেওয়া হয়। ন্যাচারাল ডিজাস্টার সিচুয়েশনস including those caused by climate change, and therefore this is a natural area for our cooperation. Bangladesh is a member of one of our global initiatives called Coalition for Disaster Resilient Infrastructure. So that's an area where we are working together with Bangladesh. We had some discussion. জলবায়ু ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশনার। বাংলাদেশ আর জানেন ইন্ডিয়ার একই পরিবেশে একরকমই প্রকৃতি, জিওলজিক্যাল কন্ডিশনও সেম। সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে, ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। পরিবেশের ক্ষতি থেকে রক্ষায় প্রযুক্তিগত সহযোগিতাও করতে চায় ভারত। অভিজ্ঞতা বিনিময় করবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এদিকে নতুন বিচারপতি নিয়োগে মামলা পরিচালনায় গতি ফিরবে বলেও জানিয়েছে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আমাদের নতুন করে 3 জন বিচারক মহোদয়কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগের মাধ্যমে আমাদের এখন 8 জন বিচারক হলো, যার ফলে আমাদের 2টো কোর্ট করা সম্ভব হবে। এবং 2টা কোর্ট করলে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা, যেগুলো বিচারকের আধিক্য না থাকার কারণে শুনানি করতে কিছুটা বিলম্বই হচ্ছিল, সেই মামলাগুলো এখন শুনানি করা যাবে এবং অন্যান্য মামলা যেগুলো এখন বিচারাধীন আছে সেই মামলাগুলো খুব সহজে শেষ হবে। পার্টেক্স খেলার খবর।
দায়িত্ব নিয়েই বাংলাদেশের স্পিন বোলিংয়ের ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন নতুন কোচ মুশতাক আহমেদ। শুধু জাতীয় দল নয়, লেগ স্পিনার তুলে আনতেও ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপ জয়ী পাকিস্তানের এই লেগ স্পিনার। তার সঙ্গে টাইগারদের দলে যোগ দিয়েছেন নতুন অ্যানালিস্ট মহসিন শেখও। তাদের হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। মুশফিকুর রহিম, তাজুল ইসলাম, নাজমুল শান্ত এবং মোমিনুল হকদের সঙ্গে কুশল বিনিময় হয় মুশতাক আহমেদের। I can share that knowledge to the young people and the senior players, and hopefully we can make a difference, because I believe you can only coach those teams they are coachable, and the young people are very talented cricketers, so we can pass our experience to them, and I believe that they are very talented team and they can challenge any team. সিকান্দার রাজাকে অধিনায়ক করে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েই শক্তিশালী দলই সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে নতুন মুখ জনাথন ক্যাম্পবেল, এছাড়া ফিরেছেন তাদিওয়া নাশে, মারুমানি ও ফারাজ আকরাম। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাতসিকে নিয়ারি। আগামী 3 মে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত প্রীতি নারী ফুটবল ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে 4-1 গোলে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল। প্রধান অতিথি হিসেবে ম্যাচটি উপভোগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরে খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। আসন্ন এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লিগে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল লিগ খেলতে যাচ্ছে সেনাবাহিনীর মহিলা ফুটবল দল। এর আগে গত বছর 19 সেপ্টেম্বর বিকেএসপি মহিলা ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।